কম্বোডিয়ার এডগার অ্যালেন পাও রেস্তোরাঁয় কোনো মানুষের জন্য বিশেষ কোনো খাবার নেই। এখানকার সব আয়োজন শুধু পোষ্য কুকুর বিড়ালের জন্য। গত বছর ছোট পরিসরে চালু হওয়ার পর অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে রেস্তোরাঁটি। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমান। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভুঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মৃত ঘোষণার ৬ ঘন্টা পর দাফনের সময় নবজাতকের কান্না, চিকিৎসকের অবহেলার শাস্তি দাবি। গুলশানের বাড়ি এবং নারায়ণগঞ্জের জমি হারালেন খোকা, মিথ্যা মামলার অভিযোগ বিএনপির। বাংলাদেশ দলে নেই আলামিন, নতুন মুখ সৈকত। কাল বিসিবি একাদশের বিপক্ষে আফগানদের প্রস্তুতি। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় নিয়োগে পুলিশি ভেরিফিকেশন। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। হাসপাতালে নবজাতককে মৃত ঘোষণার পর দাফনের আয়োজন। রাতভর কার্টুনবন্দি অবস্থায় পড়েছিল কবরস্থানে। ভোরে দাফনের ঠিক আগে নড়াচড়া দেখে স্বজনেরা টের পেলেন চিকিৎসকের অবহেলার নির্মম শিকার হয়েছে শিশুটি। ফরিদপুর শহরে এই ঘটনার পর দাবি উঠেছে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির। ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে বুধবার মধ্যরাতে জন্ম নেয়া কন্যা শিশুকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করেন ডাক্তার রিজিয়া আলম। পরে নবজাতকটিকে দাফনের জন্য একটি কার্টুনে ভরে স্থানীয় আলিপুর কবরস্থানে নিয়ে যায় স্বজনেরা। তবে রাতে দাফনের ব্যবস্থা না থাকায় কার্টুনটি কবরস্থানে ফেলে রেখে বাড়িতে ফিরে যায় স্বজন। প্রায় ৬ ঘন্টা এভাবেই একটি কবরের উপর পড়েছিল কার্টুনটি। সকালে ফের স্বজনেরা কবরস্থানে গিয়ে দাফনের জন্য কার্টুন খুলে দেখতে পান নড়ছে শিশুটি। তাৎক্ষণিক তাকে নিয়ে ওই হাসপাতালেই ছোটেন বিস্মিত স্বজন। শিশুটিকে এখন বিশেষ পরিচর্যা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কি লেখাপড়া শিখলো যে একজন বাচ্চাকে সে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জীবিত অবস্থায় এইভাবে গোরস্থানে পাঠাই দিল। স্বজনের অভিযোগ, প্রসবের শিশুটিকে কোনো পরীক্ষা করা ছাড়াই মৃত ঘোষণা করেন ডাক্তার রিজিয়া আলম। মাটি দিবে তখন সেখানে দেখার জন্য যে বন্দি ইমাম সাহেব বলছেন তার মাথা কোন দিকে দেখেন তো, মাথা দেখতে যে চিল্লে এখানে যে আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। ঘটনা তদন্তে কমিটি করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি কোনো তার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের তরফ থেকে যদি কোনো অবহেলা থাকে আমরা অবশ্যই করে সেটি আমরা দেখব এবং তার জন্য আমরা যেরকম ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা অবশ্যই। অভিযুক্ত চিকিৎসক ডাক্তার রিজিয়া কয়েক বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নেন। এখন তিনি বিভিন্ন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করছেন। অভিযোগের বিষয়ে কোনো জবাব মেলেনি তার কাছ থেকে। আপনি বলবেন কি বলবেন? আপনি বলবেন না, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, এখন নবজাতকের পরিস্থিতি কি, চিকিৎসকরা কি বলছেন? ফরিদপুরের সংযোগ পাওয়া যায়নি, পরবর্তীতে চেষ্টা করলে হয়তো আমরা কথা বলবো। আমরা এবার পরের খবরে চলে যাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 3 মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। বিকেলে খাদিজা নামে শিশুটি চুরি হয় বলে জানিয়েছেন স্বজনেরা। শিশুটির মা নাসিমা বেগম জানান, স্বামীর মস্তিষ্কে টিউমারের চিকিৎসা করাতে 2.5 মাস ধরে 2 মেয়ে সহ 200 নম্বর ওয়ার্ডে আছেন তিনি। বিকেল 4টার দিকে বড় মেয়ে স্বর্ণা 3 মাসের খাদিজাকে নিয়ে বাইরে গেলে এক নারী তাদের জামা ও জুস কিনে দেন। পরে ওই নারী তার মাকে নিয়ে আসতে বললে স্বর্ণা খাদিজাকে তার কাছে রেখে হাসপাতালের ভেতরে যায়। পরে আর ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আবার ফিরে যাচ্ছি ফরিদপুরে। শিপন, আমরা একটু জানতে চাই যে নবজাতক এখন কিরকম অবস্থায় আছে, চিকিৎসকরা কি বলছেন তার সম্পর্কে?
হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরে ডাক্তার জায়েদ মেমোরিয়াল শিশু হসপিটালের ঠিক সামনে। তো আমি এখানের হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি সন্ধ্যার আগেও, তারা আমাদের জানিয়েছেন যে এখন শিশুটি মোটামুটিভাবে সংখ্যা মুক্ত এবং বেশ ভালো আছে। অন্যদিকে ডাক্তারের সঙ্গে ডাক্তারের বিষয়ে যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই ডাক্তারের বিষয়ে কথা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে 5 সদস্যের তদন্ত টিম গঠন হয়েছে। 3 দিনের মধ্যে তারা প্রতিবেদন টিম জমা দেবে, এরপরে ব্যবস্থা নেওয়া হবে। এবং তারা এও বলেছে যে এই তদন্ত টিম কিন্তু এই ঘটনার সঙ্গে কতটুকু সম্পৃক্ত ছিল অথবা তারা তাদের দায়িত্ব কতটা অবহেলা ছিল সেই বিষয়েও কিন্তু তারা মোটামুটি রিপোর্ট নিয়ে এই বিষয়টি জমা দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, তারপরে তারা ব্যবস্থা নেবে তার ডাক্তারের ব্যাপারে কী করা যায়। অন্যদিকে একটা কথা বলে রাখি যে এই ঘটনার পর কিন্তু গোটা শহরে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ মানুষই কিন্তু ডাক্তারদের এই ডাক্তারের এমন আচরণ কিন্তু সবাই ভালোভাবে মেনে নিতে পারেনি। সবাই কিন্তু ডাক্তার সমালোচনা করেছেন, একজন সিনিয়র ডাক্তার হিসেবে কীভাবে এরকম দায়িত্বহীন আচরণ করতে পারে, একটা জীবিত শিশুকে কবরে দিয়ে দিতে পারে এবং কবর দেওয়ার সময় কিন্তু যখন কবরে তাকে দাফন করা হবে তখন কিন্তু বাচ্চা ঠিক নড়ে ওঠে এবং কেঁদে ওঠে। আমি কথা বলছি শিশুটির বাবার সঙ্গে, তার বাবা একজন ক্রিকেটার বলেছেন যে আমি ঢাকাতে ছিলাম, যখন শুনতে পেলাম যে আমার স্ত্রী ঢাকা ফরিদপুর হসপিটালে নিয়ে আসা হয়েছে তখন কিন্তু আমি ঢাকা থেকে রওনা দিই এবং রাত্রে যখন 2টার পরে তখন কিন্তু আমাকে জানানো হয়েছে যে ডাক্তাররা জানিয়েছে তার বাচ্চাটা মারা গেছে। সে যখন ঢাকা থেকে ফরিদপুরে সকালে এসে পৌঁছায় তখন কিন্তু সে আবার জানতে পেরেছে যে তার বাচ্চা জীবিত আছে। তো তিনিও আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টা আসলে শুধু আমার ক্ষেত্রে না, পরবর্তীতে বাবাদের ক্ষেত্রেও যদি আর কখনো না ঘটে এই বিষয়ে দায়িত্বশীল আচরণ ডাক্তারের কাছে প্রত্যাশা করেছে তারা। অন্যদিকে আপনার ফরিদপুর সিভিল সোসাইটির সঙ্গে কথা বলেছে, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, তারাও কিন্তু এই বিষয়টিকে ডাক্তারের এমন অবহেলা কোনোভাবে মেনে নিতে পারেনি। এই হচ্ছিল ফরিদপুরের সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিপন। এই ধরনের ঘটনা কিন্তু বলা যায় যে একদম নতুন না, আমরা বহুবার এরকম খবর প্রকাশ করেছি এবং মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে মানে আমাদের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাটাই নিয়ে একটু গভীরভাবে মনোযোগী হওয়া প্রয়োজন। মিতা, জাহিদ, আমাদের প্রতিবেদক বলছিলেন যে তিনি একজন সিনিয়র চিকিৎসক সেখানকার, তো আমরা প্রতিবেদনেও দেখলাম যে তিনি অনেক বছর ধরে তিনি কাজ করছেন বলেই মনে হলো অন্তত তাকে দেখে। এরকম একজন চিকিৎসক কিভাবে, আমি জানি না যে তিনি জন্মের পরপরই ঘোষণা দিলেন যে সেই শিশুটি মারা গিয়েছে এবং কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি এই সিদ্ধান্তে আসলেন আমরা ঠিক আসলে জানি না এখনো। তারপরে সেই শিশুটি সারা রাত সে বেঁচে থাকলো, এরপর সকালে এবং তার পরিবারও তাকে কবরস্থানে ফেলে রেখে চলে গেল কার্টুনে। এটি আরো বেশি মারাত্মক যে এইরকম একটি পরিস্থিতির মধ্যে 6-7 ঘন্টা কিন্তু শিশুটি কিন্তু ছিল। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চিকিৎসকদের নিশ্চয়ই এক ধরনের বলা যায় কিছু টিক দেওয়ার প্রয়োজন থাকে কোনো একটা মানুষকে, নবজাতক হোক আর একদম বয়স্কই হোক, মৃত ঘোষণা করার ক্ষেত্রে সেই জিনিসগুলি অনুসরণ করা হয় কিনা, অর্থাৎ এই ব্যাপারগুলি নিয়ে আমাদের কিন্তু সবসময় কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ দেখা যায়, কারণ এই ঘটনাটি বাংলাদেশে এটি নতুন না। এছাড়াও নানান রকম অভিজ্ঞতা, একজন ক্রিকেটারের সন্তান তিনি। জহির, জাহিদ, এই ফরিদপুরে এই ঘটনাটা কি আমাদের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতাকেই নির্দেশ করছে না? সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়েই নিশ্চয়ই শিশুটির পিতামাতা ওই অদক্ষ চিকিৎসকের কাছে নিশ্চয়ই গিয়েছিলেন। এখানে দক্ষতা বা অদক্ষতা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে পেশাদারিত্বের। কারণ আমরা দেখছি যে যিনি এই চিকিৎসক তিনি যথেষ্টই বলা যায় যে কাজের দিক থেকে অনেক পুরনো, অনেক বয়স্ক, ফলে আমার মনে হয় না যে দক্ষতাটার সমস্যা। আমাদের কোথায় যেন পেশাদারিত্বের একটু অভাব থেকে যাচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, এটা যেহেতু জীবন সংশ্লিষ্ট। এবং সেই চিকিৎসক যখন সাংবাদিকদের মুখোমুখি তিনি কিন্তু কোনো প্রশ্নের সদুত্তর দিচ্ছিলেন না। জাহিদ, আমরা পরে খবরগুলোতে যাব। গুলশানে হোলি আর্টিজানে হামলার প্রায় 3 মাস পর নিখোঁজ 5 জঙ্গি ও রেস্তোরাঁ শেফ সাইফুল চৌকিদারের মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহগুলো দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে 6টি মরদেহ দাফন করা হয়। গুলশান হামলার পরদিন 2 জুলাই ভোরে কমান্ডো অভিযানে নিহত হন এই 6 জন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে তাদের মরদেহ থেকে 2 দফা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন ফরেনসিক চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রেও পাঠানো হয়েছে নমুনা। নিহত 6 জনের মরদেহ পেতে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন্স ও
এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডসে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই পুরস্কার দেয়া হয়। এই পুরস্কার গ্রহণ করার পর ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়ার সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, সহিংসতা ও মানুষ হত্যার দায়ে 2014 সালে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা উচিত ছিল। রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়ার পর থেকেই নারীর অধিকার রক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপ জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক ফোরামে তুলেও ধরেছেন বিভিন্ন সময়। সকল পেশায় নারীর অংশগ্রহণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সম্ভবত বাংলাদেশ বর্তমানে পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিরোধী দলের নেতা, স্পিকার, সংসদ উপনেতা সকলেই নারী। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসা পেয়েছে সর্বত্র। প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে স্বীকৃতি জানালো জাতিসংঘ। গ্লোবাল পার্টনারশিপ ফোরাম জাতিসংঘ সদর দপ্তরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। জাতিসংঘের স্বীকৃতিকে দেশের জনগণকে উৎসর্গ করে নারী উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার গ্রহণের পর প্রবাসী বাংলাদেশিদের দেয়া গণসংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করতে বিএনপি নেতৃত্বাধীন জোট 2014 সালে দেশব্যাপী সহিংসতা চালায় ও মানুষ হত্যা করে এবং 14 সালে নির্বাচন ঠেকাবার নামে আপনারা দেখছেন কিভাবে মানুষ হত্যা শুরু করলো। এই নির্বাচন ঠেকাতে যে পুড়িয়ে মানুষ হত্যা করা, সে সময় প্রায় 135 জনকে খালি পুড়িয়েই হত্যা করেছে, আর প্রায় 582টা স্কুল তারা পুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল 5:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে রাস্তায় জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। তবে তাদের কাউকেই বিমানবন্দরের দর্শনার্থীদের এলাকায় যেতে দেয়নি পুলিশ। সৌদি বাদশাহ সুলতান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে গত 7 সেপ্টেম্বর সৌদি আরব যান খালেদা জিয়া। পরদিন লন্ডন থেকে স্ত্রী সন্তান সহ সৌদি আরব পৌঁছান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। রাত 9টায় বাংলাদেশে এবার একটা বেরোতে নিচ্ছি খবর। 9:20 ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। দুর্নীতি মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার গুলশানের বাড়ি ও নারায়ণগঞ্জের 50 একর জমি বাজেয়াপ্ত করেছে সরকার। গুলশানের 6তলা ভবন ও নারায়ণগঞ্জের জমি বাজেয়াপ্তের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে গুলশানে বাড়িটিতে কয়েকজন বিদেশি নাগরিক বাস করায় তাদের সরে যেতে 1 মাস সময় দিয়েছে হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাদেক হোসেন খোকাকে 13 বছরের কারাদণ্ডের পাশাপাশি 10,05,00,000 টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা পলাতক থাকায় রায় ঘোষণার সময় বলা হয় দণ্ডপ্রাপ্তকে আপিল করতে হবে সশরীরে হাজির হয়ে, কিন্তু নির্ধারিত সময়ে আপিল না করায় তার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বুধবার গুলশান 2 নম্বরের 6তলা ভবনটিতে নোটিশ ঝুলিয়ে দেন ঢাকার জেলা প্রশাসক। এছাড়া আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে খোকার 50 একর জমি খাস খতিয়ানভুক্ত করে নিয়ন্ত্রণে ও হেফাজতে নিয়েছে জেলা প্রশাসন। বাজেয়াপ্ত জমির মূল্য ধরা হয়েছে প্রায় 9 কোটি টাকা। ভূমি সহকারী কর্মকর্তাকে আইনি প্রক্রিয়া তাকে কাস্টোডিয়ান নিয়োগ করা হয়েছে এবং এই সম্পত্তিটি পরবর্তী পর্যায়ে সরকারের নির্দেশনায় যাতে জনকল্যাণে কাজে লাগানো যায় সেই বিষয়ে জেলা প্রশাসন সরকারের নির্দেশনায় একসাথে কাজ করবে। এদিকে বিএনপির সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে একতরফা রায় দেয়া হয়েছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। তিনি ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের একজন অন্যতম পুরোধা। তাকে সময় না দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং হীন স্বার্থ চরিতার্থ করার একটি লক্ষ্য।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাদেক হোসেন খোকা। দণ্ডপ্রাপ্ত হয় দেশে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির এই ভাইস চেয়ারম্যান। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিতা, আরো কিছু খবর আছে, তার আগে একটু খেলাধুলার খবর জানবো। জহির, কি আছে খেলাধুলার খবর? ধন্যবাদ জাহিদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম 2 ওডিআইয়ের জন্য ঘোষিত হয়েছে টাইগার স্কোয়াড, জানিয়ে দিচ্ছি সেই খবরটি। তবে তার আগে নিতে হচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। অবসরের সিদ্ধান্ত বদলে দলে ফিরতে চান মামুনুল, বাফুফের ডাকের অপেক্ষা। অনূর্ধ্ব-18 হকির ফাইনালে যেতে চায় বাংলাদেশ, ভালো শুরুর লক্ষ্য কোচ ও অধিনায়কের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম 2 ওডিআইয়ের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 13 সদস্যের দলে জায়গা হয়নি ইনফর্ম পেসার আলামিন হোসেনের, ফিরেছেন শফিউল ইসলাম ও রুবেল হোসেন। অলরাউন্ডারের সব গুণই আছে মোসাদ্দেক সৈকতের, তাকে নিয়ে নির্বাচকদের প্রত্যাশা অনেক। এবছর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টি-20তে প্রত্যাশা মেটাতে না পারলেও আশা ছাড়েনি নির্বাচকেরা। ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সে আবারও স্পটলাইটে সৈকত, ডাক পেয়েছেন ওডিআইতে। কিছু কিছু খেলোয়াড়ের ট্যালেন্ট এমন আছে, ওদেরকে কিন্তু এবং রতেই কিন্তু চিন্তা করা হয়। তো আমার মনে হয় যে এখন ডোমেস্টিক ক্রিকেটে যথেষ্ট কনফিডেন্টলি ব্যাটিং করে গেছে এবং আমার মনে হয় আমরাও যথেষ্ট কনফিডেন্ট, কারণ ওর কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেটে আরও বেটার পারফরমেন্স আছে আমাদের এখানে। তো সুতরাং ওকে 2 ফর্মেটেই কিন্তু চিন্তা ভাবনা করা যায়। তো সুতরাং অনেক দিন ধরে ফার্স্ট ক্লাস খেলেছে, 2 বছরে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। সেই হিসাবে এবার প্রিমিয়ার লিগও 50 ওভার্সে ভালো খেলেছে, সেই জন্য সুযোগ হয়। 13 সদস্যের দলে চমক আলামিনের জায়গায় শফিউলের অন্তর্ভুক্তি। ইনজুরি থেকে ফিরেছেন রুবেল হোসেন। 2 ওডিআই খেলা তাইজুলের উপর আস্থা রাখলেন নির্বাচকেরা। তাতে 8 বছর পর জাতীয় দলে ফেরার আক্ষেপটা দীর্ঘ হলো মোশাররফ হোসেনের। কন্ডিশন তো আমরা সবসময় হোমে তো আপনার 3টে সিমার নিয়ে ওডিআই খেলি, তারপর আমরা 2টা স্পেশালিস্ট স্পিনার খেলি। তো ম্যানেজমেন্ট এখন যেভাবে প্ল্যান করবে ওইভাবেই হবে এবং ম্যানেজমেন্টের সাথে বসে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কী প্ল্যানে আমরা ক্রিকেট থেকে ওই ধরনের দলটা গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ডোমেস্টিক খেলছে, মাঝখানে জাতীয় দল রিপ্রেজেন্টও করেছিল, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গিয়েছে। তো একটা খেলোয়াড়কে দেখার সময় যে কোনো সময় ডাকা যায়। তো সুতরাং ওইভাবে বিবেচনা আমরা করি না যে ওকে জাতীয় দলে এখনও নিতে হবে। নিয়মিতরা আছেন প্রথম 2 ওয়ানডের স্কোয়াডে। আছেন মাশরাফি, সাকিব, তামিম, ইমরুল, সৌম্য, সাব্বির, নাসির, মুশফিক ও রিয়াদ। বোলিং অ্যাকশনের ফল ইতিবাচক হলে দলে অন্তর্ভুক্ত হবেন তাসকিন আহমেদ। অবশ্যই যোগ হবে, এটা আমরা চিন্তা ভাবনা করছি মাঠে, কারণ ওর যদি ক্লিয়ারেন্স আমরা পাই, কারণ আমাদের হোমে আমরা যে কোনো সময় যে কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারবো। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। ম্যাচ শুরু সকাল 9টায়। ঢাকায় পৌঁছে বৃহস্পতিবার প্রথম দিনের মতো মিরপুরে অনুশীলন করেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের পর দ্বিতীয় টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে আফগানরা। 17 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন 3 নতুন মুখ। একাদশ নির্বাচনের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে নজর রাখবে সফরকারীরা। টাইগারদের চূড়ান্ত স্কোয়াডে 3 সদস্য আছেন বিসিবি একাদশে। নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। আর সামর্থ্যের প্রমাণ দিয়ে ওডিআই অভিষেকের অপেক্ষায় আছেন মোসাদ্দেক সৈকত। অবসর ভেঙে আবারও ফেরার ইচ্ছে আছে মামুনুল ইসলামের। টিম ম্যানেজমেন্ট ডাকলে দলের টানে ফিরতে প্রস্তুত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। আপাতত ক্লাব ফুটবলে মনোযোগ দিতে চান মামুনুল। কোচ চাইলে যোগ্যতা প্রমাণ করে সম্মান নিয়ে দলে ফেরার আশা করছেন তিনি। একজন অধিনায়ক পারেন দলকে চাঙ্গা রাখতে, মানসিকতায় আনতে পারেন আমূল পরিবর্তন। জাতীয় ফুটবল দলের নেতৃত্বে থাকা মামুনুল ইসলাম পারেননি দলকে এক করতে। আবেগী মামুনুল বারে বারেই আশাহত হয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন বেশ কবার। নেতৃত্ব ছাড়া আচমকা অবসরে যাওয়া কিংবা ফিরে আসা মামুনুলের জন্য নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ প্রকাশেও দ্বিধা করেননি অনেক সময়। ফেক আইডি থেকে ওখানে কমেন্টস করা হয়েছে খুব বাজে ভাবে। এটার জন্য আমি আসলে আমাকে ফেডারেশন থেকে ফোন করেছিল, তখন আমি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে আমি এটা ডিসকাস করে সালাউদ্দিন ভাইয়ের কাছে এসে কথা বলে আমি আর আমার ওয়াইফ কথা বলে এটা সমাধান করলাম যে এটা আমার আইডি না। ভুটানের বিপক্ষে হোম ম্যাচের স্কোয়াডে ছিলেন না। অভিমান আর ক্ষোভ থেকেই জাতীয় দলকে বিদায় বলেছিলেন, কিন্তু মান ভাঙতেও সময় লাগেনি মামুনুলের। দলের প্রয়োজনে ফিরতে প্রস্তুত তিনি।
আমাদের অভিভাবকের উপরেও সব উনি অনেক কিছু জানতো না, আজকে ওনাকে সব কিছু বলা হয়েছে। উনি যদি আমাকে ওনার উপরেই সব কিছু, উনি যদি মনে করে যে না আমাকে টিমের দরকার অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসেবে, ম্যানেজমেন্ট বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যানেজমেন্ট যদি মনে করে আমাকে টিমে দরকার, আমি এটার জন্য দেশের জন্য আমি কামব্যাক করার ট্রাই করব। পেশাদার লিগে সিলেট পর্ব শেষে ক্যাম্প শুরু করবে জাতীয় দল। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে 10 অক্টোবর থিম্পুতে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেক্সিমকো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশের। প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলার ঘাটতি থাকলেও স্বাগতিকের সুবিধা কাজে লাগাতে চায় আশরাফুল আসাদরা। তাই টুর্নামেন্টে ভালো শুরুকেই গুরুত্ব দিচ্ছে লাল সবুজরা। 2 মাস বিকেএসপিতে নিবিড় প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। তাইপের বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে জয়, বেড়েছে আত্মবিশ্বাস। প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ভারত বাধা। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা ইতিমধ্যে নিয়ে ফেলেছে বাংলাদেশ। খুব কাছ থেকে ভারতের প্রস্তুতিতে নজর রেখেছে স্বাগতিকরা। এতে গেম প্ল্যান করতে সুবিধা হয়েছে কোচের। মেনলি ওরা অ্যাটাকিং মুডে থাকে সবসময়। আমাদের যে অ্যাটাকিং হলো যে বলগুলোকে কিভাবে কালেক্ট করে আর কি, ওদের হলো যে অ্যাটাককে থামিয়ে কিভাবে টার্নওভারের মাধ্যমে কুইক অ্যাটাক করে কিভাবে মানে রেজাল্টটা আনা যায়। এদের সাথে ভালো কিছু করতে পারলে, আপনারা ওমানের সাথে খেলা, ওমানের সাথে যদি কিছু করতে পারি তাহলে আমাদের হলো একটা ফাইনাল খেলার সম্ভাবনা হয়ে যাবে। এশিয়ার পরাশক্তি কোরিয়া ও মালয়েশিয়া না থাকায় টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। তবে বয়সভিত্তিক আসরে সব প্রতিপক্ষকে সমীহ করছে তারাও। বয়সভিত্তিক সব দলগুলোই সমান শক্তিশালী। বাংলাদেশ সম্পর্কে খুব বেশি জানি না, তবে স্বাগতিকরা সবসময় কঠিন প্রতিপক্ষ। গ্রুপ পর্ব থেকে দুটি দলেরই সুযোগ থাকছে পরের রাউন্ডে যাবার। শনিবার শুরু হচ্ছে বেক্সিমকো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি। উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ জহির। মিতা, কি খবর? চলে যাই। সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। সকালে রিয়াদ থেকে 300 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন বরিশালের উজিরপুরের 2 ভাই শহীদুল ও বাবুল, পটুয়াখালীর রফিকুল ইসলাম, ভোলার রানা শাহাবুদ্দিন। বাকি 2 জন সিরাজুল ইসলাম ও শরীফের ঠিকানা জানার চেষ্টা চলছে। আহতদের মধ্যে সাইফুল নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াদ থেকে প্রায় 3.5 ঘন্টার রাস্তা, প্রায় 350 কিলোমিটার। কাপিক শহরে মুখোমুখি দুটো গাড়ির সংঘর্ষে আমাদের 6 জন বাংলাদেশি স্পট ডেথ হয় এবং একজন হাসপাতালে ভর্তি হয়েছে। 6 জনের মধ্যে 6 জনের আমরা পরিচয় পেয়েছি। একজন হচ্ছে শহীদুল আর বাবুল উজিরপুরের, রফিকুল এবং সিরাজ পটুয়াখালী, রানা হচ্ছে ভোলা এবং শরীফ আরেকজন আছে, আর সাইফুল আছে, সে হসপিটালে আছে। রাত 9টায় বাংলাদেশ আরেকটা বিরতি নিচ্ছে। রাত 9:46 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে নির্দেশনা নয়, পরামর্শ দিতে পারে সরকার। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগের বর্তমান পদ্ধতি যথেষ্ট স্বচ্ছ। তবে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা রুখতে নিয়োগে পুলিশ ভেরিফিকেশন রাখা যেতে পারে বলেও মত তাদের। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হয় মৌখিক পরীক্ষার মাধ্যমে। তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করে এ প্রক্রিয়ায় বাদ পড়তে পারে অনেক যোগ্য প্রার্থী। এমন অবস্থায় সম্প্রতি লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনেরও তাগিদ দেয়া হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে নির্দেশনা নয়, পরামর্শ দিতে পারে সরকার, বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। তাছাড়া বর্তমানের শিক্ষক নিয়োগ পদ্ধতি যথেষ্ট স্বচ্ছ বলে মনে করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। মন্ত্রণালয় থেকে বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নিশ্চয়ই প্রস্তাব আসতে পারে, পরামর্শ আসতে পারে, দিক নির্দেশনা আসতে পারে। শিক্ষাবিদরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে পুলিশ ভেরিফিকেশনের কথা বিবেচনায় রাখা যেতে পারে। তবে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অযৌক্তিক মনে করছেন তারা। লিখিত পরীক্ষা বিষয়টি আমার কাছে মনে হচ্ছে একটা উদ্ভট ধারণা আর কি। কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাদেরকে চাকরি দেওয়া হয় তাদেরকে সাধারণত মেধাবী ছাত্রছাত্রী।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে নির্দেশনা নয়, একটি সুপারিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কমিশনের মতে নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। যেটা বাস্তবায়ন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেটি করতে গেলে সাধারণত বিষয়টি সিন্ডিকেটে নিয়ে যেতে হবে এবং সিন্ডিকেট সেটি সে মতো ব্যবস্থা গ্রহণ করবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয় নিয়োগে পুলিশ ভেরিফিকেশন এই বিষয়ে আজ দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম। জাহিদ, আবেদ নকিব বলছেন পুলিশ ভেরিফিকেশন কেন, আগের নিয়মটাই তো ভালো ছিল। রাতুল বলছেন পুলিশ যে স্বচ্ছ কাজ করবে তা ভেরিফাই কে করবে। শোয়েব আহমেদ বলছেন এতদিন পরে হলো বিষয়টা মাথায় এসেছে, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। শাখাওয়াত রনি বলছেন খুব সম্ভবত পুলিশ ভেরিফিকেশন একটা শো। নাদিম হোসেন এই দেশে আবার ভেরিফিকেশনের কি দরকার, ভেরিফিকেশন নিয়ে অনেকেরই একটু সন্দেহ আছে। তালিশ বলছেন শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন রাখা মানে হয়রানি করা ছাড়া আর কিছুই না। রোহান বলছেন পুলিশ ভেরিফিকেশন হোক আর যাই হোক না কেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যেন নিয়োগ পায়। রকুনুজ্জামান বলছেন পুলিশ ভেরিফিকেশন রাখা দরকার আছে বলে আমি মনে করি। অনামিকা সুমি তিনি বলছেন সবই ঠিক আছে, তবে দুর্নীতি বা ঘুষ বাণিজ্য যেন না হয়। এর নিশ্চয়তা আসলে কে দিবে ঠিক আমি জানি না। শিমুল পারভেজ যেমন বলছেন এই ব্যবস্থাটা আরো আগে নিলেই অযোগ্যরা স্থান পেত না। নানান ধরনের মত আসছে জাহিদ, কেউ পক্ষে বলছেন কি বিপক্ষে বলছেন, খুবই স্বাভাবিক যে কোনো একটা বিষয়ের পক্ষে বিপক্ষে মত আসবে, তবে এটা নিয়ে সন্দেহ প্রকাশ করতেই বেশি দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে কিন্তু এই জন্য না, মূলত হয়তো পুলিশের উপরে আস্থাহীনতার কারণে এই ধরনের মতামত এসেছে। আমরা এই ছিল রাত ৯টায় বাংলাদেশে। শেষ করব ইরাকের বাগদাদে বিশ্ব শান্তি দিবস আয়োজনের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।